আমাদের শরীরে দেখা দেওয়া কোনো সংকেত কি কখনো অবহেলা করা উচিত নয়, সেটা ছোট হোক বা বড়। একটি উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাই। এক ব্যক্তি ছিলেন, বয়স ৪৫ বছর। ১ থেকে ১.৫ বছর নাগাদ তিনি শরীরে চুলকানির সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে চুলকানি হতো। সেই চুলকানি কোনো ক্রিম বা মেডিসিনে যাচ্ছিল না। শেষমেশ এক বিখ্যাত ডার্মাটোলজিস্টের কাছে তিনি যান এবং বিভিন্ন রকম টেস্ট বা রক্ত পরীক্ষা করে দেখা যায় যে তার কিডনির সমস্যা আছে এবং সেটা শেষের পর্যায়ে ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় নেই। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমনই কিছু ছোট ছোট ইঙ্গিত বা সংকেতের ব্যাপারে বলবো যেগুলো কিডনি খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ে দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে সেইভাবে কোনো বড় সংকেত দেখা দেয় না, কিন্তু কিছু ছোট ছোট ইঙ্গিত দেখা দেয় যেগুলো প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য জানা খুবই দরকারি। দেখুন, কিডনি আমাদের শরীরের এমন একটি অঙ্গ যেটা একটা ফিল্টার সিস্টেমের মতো কাজ করে এবং প্রতিদিন প্রায় 50 গ্যালন মতো ব্লাডকে ফিল্টার করে। শরীরে যত আবর্জনা, দূষিত, বিষাক্ত পদার্থ আছে সেগুলো প্রস্রাবের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয়, আর এই শরীর নামক যন্ত্রটা সুন্দরভাবে চলে। আমাদের দেশে এবং আমেরিকাতে 37 মিলিয়ন এবং আমাদের দেশে প্রায় 14 মিলিয়ন মানুষ কিডনির সমস্যায় আক্রান্ত আছেন। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো 10 জনের মধ্যে 7 জন জানেনই না যে তাদের কিডনির সমস্যা আছে বা কিডনি ভিতরে ভিতরে ফলগু ধারার মতো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আপনাদের বললাম, কিডনি খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ে শুরুর দিকে সেইভাবে কোনো সংকেতই পাওয়া যায় না, যতক্ষণ না কিডনির খারাপ অবস্থাটা 70 থেকে 80% উপরে চলে যায়। তবে এই ভিডিওর মধ্যে যে ছোট ইঙ্গিতগুলোর কথা বলবো সেইগুলোকে যদি আপনারা প্রথমেই গুরুত্ব দেন, সেইগুলোর কারণকে জাজ করেন, তাহলে বড় বিপদ থেকে খুব সহজেই রক্ষা পেতে পারেন। চলুন তাহলে শুরু করি যে কিডনি ড্যামেজ বা খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ে কোন ছোট ছোট ইঙ্গিতগুলো দেখা দেয় এবং সেইগুলো কি কি এবং শেষমেশ আমাদের কি করতে হবে যাতে আমরা এই মহা বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারি। 1 নম্বর যে ইঙ্গিতটি আছে সেটি হচ্ছে ক্লান্তি, দুর্বলতা, অর্থাৎ ফ্যাটিগ অ্যান্ড উইকনেস। এই যে ক্লান্তি, দুর্বলতা আছে এটার বিভিন্ন প্রকৃতি আছে, তবে এই কিডনি ড্যামেজ হওয়ার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে ক্লান্তি, দুর্বলতা আছে সেটা আপনি 8 থেকে 10 ঘন্টা ঘুমানোর পরেও এই ক্লান্তি, দুর্বলতা থাকবে। সকাল থেকে আপনাকে কিছু করতে ভালো লাগবে না, কোনো ছোট কাজ দিলে সেটাই আপনার কাছে চ্যালেঞ্জিং বা টার্গেট হয়ে যাবে, সেটাকে আপনি করতে পারবেন না। সারাদিন বসে থাকতে, শুয়ে থাকতে ইচ্ছা করবে এবং শরীরের মধ্যে একটা বাংলা কথায় যাকে বলে যে বিষ দুর্বলতা, ভিতরে ভিতরে মেরে ফেলার মতো একটা দুর্বলতা শরীরের মধ্যে থাকবে। এখন আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন এই দুর্বলতার কারণ কি। কিডনি যখন খারাপ হতে শুরু করে শরীরে টক্সিনস বা বিষাক্ত পদার্থগুলো আস্তে আস্তে জমতে থাকে, কারণ কিডনি তার কাজটা, এই ফিল্টারিং প্রসেসটা ঠিকভাবে করতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিডনি এরিথ্রোপয়েটিন নামক একটি প্রোটিন তৈরি করে বা হরমোন তৈরি করে, যে হরমোনটার কাজ হলো লোহিত রক্তকণিকা তৈরি করা। এই লোহিত রক্তকণিকা তখন ঠিকভাবে না তৈরি হওয়ার জন্য হিমোগ্লোবিন সেইভাবে তৈরি হবে না, আর হিমোগ্লোবিনই আমাদের শরীরের সেই ক্যারিয়ার যে অক্সিজেনকে প্রত্যেকটা সেল, টিস্যু অর্থাৎ মাংসপেশি পর্যন্ত বয়ে নিয়ে যায়। আর এই অক্সিজেন ঠিকভাবে না পৌঁছালে আমাদের শরীর ক্লান্ত এবং দুর্বল হয়ে যাবে, এমনকি আমাদের ব্রেনের মধ্যেও অক্সিজেন কম পরিমাণে যাবে, যাতে গোটা শরীরে একটা অল ওভার বিষ দুর্বলতা দেখা দেবে। 2 নম্বর ইঙ্গিতটি হলো সোয়েলিং ইন ফিটস অ্যান্ড অ্যাঙ্কেলস, অর্থাৎ আপনার পায়ে এবং গোড়ালির দিকের অংশগুলোয় জল জমে যাওয়া বা ফুলে যাওয়া। অনেকে আছেন এই ইঙ্গিতগুলোকে অতি সাধারণ ভেবে থাকেন। অনেকে ভাবেন যে তার পরনের জুতোটা ছোট হয়ে যাচ্ছে বা টাইট হয়ে যাচ্ছে। অনেক সময় অফিস থেকে ফেরার পর মোজার যে রাবার বা গার্ডার থাকে সেই জায়গাটায় দাগ অনেকক্ষণ থেকে যায়, পাগুলো ভীষণভাবে ফুলে থাকে। এটাকে কখনোই কিন্তু সাধারণ ভাববেন না যদি এটা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। আপনাদের বিষয়টা বোঝায় যে কিডনির একটি বিশেষ কাজ হলো লবণ এবং জলের সমতাকে ব্যালেন্স করা বা বজায় রাখা। কিন্তু কিডনি যখন ঠিকভাবে কাজ করতে পারে না, সে একদিকে যেমন আমাদের শরীরে জলের ব্যালেন্সটাকে ঠিক করতে পারে না, যে কারণে শরীরে জল জমতে থাকে, তার সঙ্গে সঙ্গে লবণ বা সোডিয়ামের ব্যালেন্সটাকেও বিগড়ে দেয়।
জল যখন আমাদের রক্তের মধ্যে বেড়ে যাবে, শরীরের মধ্যে বেড়ে যাবে, সে কিন্তু প্রত্যেকটা টিস্যুর মধ্যে চলে যাবে। আর এই পায়ের দিকেই কেন জলটা জমে? এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে পায়ের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই চলে আসতে দেখা যায়। তবে বাড়াবাড়ির ক্ষেত্রে শরীরের অন্যান্য অংশে বা গোটা শরীরে ছড়িয়ে যেতে দেখা যায়। আরেকটি কারণ হলো এই সোডিয়ামটা যখন শরীরে জমতে থাকে, অর্থাৎ লবণটা, এর আবার একটা বিশেষ ধর্ম আছে, এ ওয়াটার রিটেনশনকে বাড়ায়। এ আবার নতুন করে ভিলেনের মতো ভূমিকা পালন করে জলকে ধরে রাখার ক্ষেত্রে। তাই পায়ের দিকের অংশগুলো ফুলে যায় এবং সেই জায়গায় জল জমে যায়। এটাকে পরীক্ষা করার একটি সহজ নিয়ম হলো, যে জায়গাটায় ফুলে গেছে সে জায়গায় 3 থেকে 4 সেকেন্ড আঙুলটা টিপে ধরুন। যদি বসে যায় জানবেন যে আপনার শরীরের মধ্যে বা সেই জায়গার মধ্যে ইডিমা হচ্ছে, যেটাকে পিটিং ইডিমা বলা হয়ে থাকে। 3 নম্বর যে ইঙ্গিতটা আছে সেটা কিন্তু ডাইরেক্টলি আপনার ইউরিনের সঙ্গে জড়িত। আমাদের কিডনি কিন্তু এই ইউরিনারি ট্র্যাকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রস্রাবের মধ্যে মারাত্মক কিছু পরিবর্তন এসে যায়, যেমন বমি, ইউরিন, অর্থাৎ প্রস্রাবের মধ্যে ফেনা এসে যাওয়া। এটা কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার প্রাথমিক পর্যায়ের একটা বিশেষ বা সাধারণ লক্ষণ বলতে পারেন। এখন ফেনাটা কেমন হবে? ডিম ফাটলে ঠিক যে ধরনের ফেনা হয় সেই ধরনের ফেনা হবে, এবং আপনি বারবার জল ঢাললেও সেই ফেনাটা যেতে চাইবে না, এবং প্রস্রাবের প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে এই ফেনা থাকবে। এটা মাথায় রাখবেন। এই ফেনাটা কেন হয়ে থাকে? আমাদের কিডনির একটি বিশেষ কাজ হলো শরীরে প্রোটিনটাকে ধরে রাখা। সেটা কিন্তু কখনই প্রস্রাবের মাধ্যমে আসার কথা না। কিডনি খারাপ হতে শুরু করলে, তার স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে গেলে এই প্রোটিনটাকে লিক করতে থাকে, অর্থাৎ প্রোটিন ইউরিয়ার সমস্যা হয়ে থাকে। আর এই প্রোটিনটা বেরোতে থাকলেই প্রস্রাবের মধ্যে ফেনা অবধারিত, এবং এই ফেনা ঝাঁকের আকারে মারাত্মকভাবে হবে। সঙ্গে আরেকটি কথা বলে রাখি, যাদের ক্ষেত্রে রাতে বারবার প্রস্রাব হয়, 4 থেকে 5 বছর বেশি হলেই কিন্তু আপনাকে সাবধান হতে হবে। এটাকে নকটুরিয়া বলা হয়ে থাকে। এটাও কিডনি ড্যামেজের শুরুয়াতির পর্যায়ের একটা বিশেষ সংকেত হয়ে থাকে। 4 নম্বর সিমটমসটি হলো শর্টনেস অফ ব্রিথ, অর্থাৎ শ্বাস প্রশ্বাসে কষ্ট। একটু সিঁড়ি ভাঙছেন, হাঁপিয়ে যাচ্ছেন, আটকে আটকে শ্বাস প্রশ্বাস আসছে মনে হচ্ছে, সব সময় হাঁপিয়ে যাচ্ছেন, বসে উঠতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন, হাঁটাচলা করলে হাঁপিয়ে যাচ্ছেন, শ্বাস প্রশ্বাসে একটা অস্বাভাবিক কষ্ট হচ্ছে। এই সংকেতটা কিন্তু দীর্ঘদিন চললে কখনোই অ্যাভয়েড করবেন না। এর কারণটা কি? যখন আমাদের কিডনির পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হয়, সে তার স্বাভাবিক ছন্দকে বিগড়ে দেয়। সে অন্যান্য হরমোনের সঙ্গে সঙ্গে, এই কিছুক্ষণ আগে আপনাদের বললাম, এরিথ্রোপয়েটিন নামক যে হরমোনটা আছে সেটারও ক্ষরণকে কমিয়ে দেয় বা তৈরি কমিয়ে দেয়। এরিথ্রোপয়েটিন যখন কমে যাবে তখন রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা কম তৈরি হবে, পক্ষান্তরে হিমোগ্লোবিন কম তৈরি হবে। আর হিমোগ্লোবিন হচ্ছে আমাদের শরীরের সেই ক্ষুদ্র ক্ষুদ্র গাড়ি, যেগুলো অক্সিজেনকে লাংস থেকে বহন করে শরীরের প্রত্যেকটা কোষকলা পর্যন্ত পৌঁছে দেয়। সেই জায়গায় খাবার তৈরি হয়, যা থেকে আমরা এনার্জি পাই। আর এই অক্সিজেন কম যাওয়ার জন্য কিন্তু শরীরে একটা শ্বাস প্রশ্বাসে কষ্ট ভাব আসবে, এবং অবধারিত এটা যখন কিডনি একটা বিশেষ পর্যায়ে চলে যাবে খারাপের দিকে। আরেকটি বিষয় হচ্ছে, কিছুক্ষণ আগেই বললাম যে শরীরে জলটা বেড়ে যাবে, কারণ কিডনি ঠিকভাবে জলের ব্যালেন্স করতে পারছে না। এই অতিরিক্ত জলটা অনেক সময় লাংসের দিকে চলে যায়, লাংসের যে টিস্যুগুলো আছে সেই জায়গায় জমতে থাকে, যে কারণে শ্বাস প্রশ্বাসে একটা কষ্ট হতে থাকে। 5 নম্বর হচ্ছে নজিয়া অ্যান্ড ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব বা অনেক সময় বমি। প্রাথমিক পর্যায়ে বমি বমি ভাবটা আসে, এর আবার অনেকগুলো কারণ আছে। এই যে বমি বমি ভাবটা আসে, এটা অনেকের ক্ষেত্রেই হতে দেখা যায়। দীর্ঘদিন ধরে এটা হতে থাকলে কখনোই অবহেলা করবেন না। যখনই কিডনির পরিস্থিতি খারাপ হতে থাকে, কিডনির ফিল্টারগুলো ঠিকভাবে ফিল্টার করতে পারে না, তখন শরীরে বিভিন্ন রকম আবর্জনা জমতে থাকে, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই ধরনের আবর্জনাগুলো জমতে থাকে, বা ফসফরাস জমতে থাকে। এইগুলো করে কি, আপনার ডাইরেক্ট ব্রেনের মধ্যে যে অ্যাপেটাইট কন্ট্রোল সেন্টার আছে তার উপর প্রভাব ফেলে, বা তার উপর থাবা বসিয়ে দেয়, যে কারণে আপনার শরীরে একটা নজিয়া ভমিটিং, অর্থাৎ বমি বা বমি বমি ভাব, এই সংকেতটা দেখা দেয়। এইবার আপনাদের সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটার কথা বলি, যেটা শুরুতেই আপনাদের শুনিয়েছিলাম, পেরসিস্টেন্ট ইচিং, অর্থাৎ
চুলকানি। এমন বহু রোগী আছেন যারা বছরের পর বছর চুলকানি নিয়ে ভুগছেন এবং সেই চুলকানি সারছে না। শেষমেশ কোনো বড় ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে ব্লাড টেস্ট করে দেখা গেছে তাদের কিডনির সমস্যা আছে। তারা এতদিন ইউরিয়া ক্রিয়েটিনিন বা কেএফটি টেস্ট করাননি, চুলকানির জন্য অ্যালার্জি টেস্ট করেছেন, সিবিসি টেস্ট করেছেন, নানা রকম রক্ত পরীক্ষা করেছেন, কিন্তু যারা অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট তারা অনেক সময় বুঝে যান, বুঝে এই টেস্টগুলো দিয়ে থাকেন, যেমন কিডনি ফাংশন টেস্ট বা ক্রিয়েটিনিন, জিএফআর, এইগুলো তারা দিয়ে দেখেছেন যে তার কিডনির সমস্যা আছে। এই ক্ষেত্রে চুলকানিটা প্রাথমিক পর্যায়ের একটা সিমটম কেন হয়ে থাকে? কিডনি খারাপ হতে শুরু করলে সে একদিকে যেমন তার ফিল্ট্রেশন প্রসেসকে কমিয়ে দেয়, অর্থাৎ শরীরে সমস্ত রকম দূষিত বিষাক্ত টক্সিনস বা আবর্জনাগুলো জমতে থাকে। তার মধ্যে একটি হলো ফসফরাস ইউরিয়া। এই ফসফরাস ইউরিয়া যখন শরীরে জমতে থাকে স্কিনের তলায় ডিপোজিট হয় এবং চামড়ার ভিতর থেকে এক ধরনের মারাত্মক চুলকানি আসে, যে চুলকানি কোনো কিছুতেই সারে না, কোনো ক্রিম বা কোনো মেডিসিনে যেতে চায় না। তাই লং টার্মে এই ধরনের চুলকানি থাকলে অবশ্যই কিন্তু ব্লাড টেস্ট করিয়ে নেবেন এবং দেখে নেবেন যে সত্যি কিডনির কোনো সমস্যা আসছে কিনা। এরপরের যে সিমটমসটি আছে সেটি হচ্ছে মেটালিক টেস্ট। এই যে কিডনির অবস্থা খারাপ হতে থাকলে বিভিন্ন রকম টক্সিনস বা আবর্জনা জমতে থাকে, তারা কিন্তু আমাদের শরীরে গোটা রক্ত প্রবাহের মধ্যে ঘুরতে থাকে। শরীরের এমন কোনো প্রান্ত নেই যে এই টক্সিনসগুলো ঘোরাফেরা করে না। এরা ডাইরেক্টলি কিন্তু আমাদের টেস্ট বার্ডের উপরও এফেক্ট ফেলে দেয়। আমাদের জীবের মধ্যে যে টেস্ট বার্ডগুলো আছে তাদের উপর একটা প্রভাব ফেলে দেয়, যে কারণে যে খাবার খাবেন সেই খাবারে একটা ধাতব স্বাদ লাগবে, কিছুই খেতে ভালো লাগবে না, অনেক সময় অ্যামোনিয়ার মতো একটা স্বাদ লাগবে বা দুর্গন্ধ লাগবে। এমনকি এই মেটালিক টেস্ট বা দুর্গন্ধগুলো আপনার শ্বাস প্রশ্বাসের মধ্যেও থাকবে, কারণ এই টক্সিনসগুলো অনেক সময় শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও রিমুভ হতে চেষ্টা করে। তাই এই ধরনের মেটালিক টেস্টকেও কিন্তু কখনো অবহেলা করা যাবে না। 8 নম্বর যে সিগন্যালটি আছে সেটি হচ্ছে মাসেল ক্র্যাম্প। রাতের মধ্যে পেশিতে ভীষণভাবে খিঁচ বা টান ধরে যাওয়া। এটা সবসময় যে কিডনির সমস্যার জন্য হয় তা না, বেশিরভাগ ক্ষেত্রেই এটা অন্যান্য কারণে হয়, যেমন ভিটামিন D3 বা অন্য ভিটামিনের অভাবে হয়ে থাকে, ক্যালসিয়াম, বিভিন্ন মিনারেলের অভাবের কারণে হয়ে থাকে। কিন্তু এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে মিনারেলগুলোর অভাবেই কিন্তু আমাদের পেশিতে ক্র্যাম্প হয় বা টান ধরে বা খিঁচ ধরে। আর এই মিনারেলগুলোরই ব্যালেন্সটাকে কিন্তু মূলত মেনটেন করে থাকে কিডনি। তাই কিডনি যখন দুর্বল হতে শুরু করে এই মিনারেলগুলো এক ধরনের ডিসব্যালেন্স পরিস্থিতি তৈরি হয়ে যায়। আর তখন কিন্তু বারবার এই রাতের দিকে পায়ের পেশিতে ক্র্যাম্প ধরে বা খিঁচ ধরে বা টান ধরে, ভীষণ ব্যথা হতে থাকে। এরপরে যে সংকেতটির কথা বলবো সেটি হচ্ছে পুয়ার কনসেন্ট্রেশন ও ব্রেন ফগ। অর্থাৎ দেখা যাবে যে আপনি একটা পাতা বারবার পড়ছেন কিন্তু সেটা আপনি বুঝতে পারছেন না বা আপনার ব্রেন নিতে পারছেন না, ধরতে পারছেন না, এরকম সমস্যা বারবার হবে। বা কোনো জায়গায় আপনি ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারছেন না। আগে যেভাবে আপনি ফোকাসটাকে কাজে লাগাতে পারতেন এখন আর সেটা পারছেন না, বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছেন। এই সমস্যাগুলো কিন্তু এই কিডনি ড্যামেজ হওয়ার ফলে হতে দেখা যায়, বা কিডনি ধীরে ধীরে দুর্বল হতে থাকলে এই সমস্যাগুলো হতে দেখা যায়। বলে না যে ব্রেন ফগ, মানে ব্রেন সবসময় জাম হয়ে থাকা, ব্রেন দুর্বল হয়ে থাকা, কোনো কিছু ধরতে বা ক্যাচ করতে না পারা, অর্থাৎ যে অ্যাটেনশনটা বা ফোকাসটা আছে, লক্ষ্যটা স্থির না থাকা। এর কারণ হলো কিডনি ড্যামেজ হতে শুরু করলে শরীরে বিভিন্ন রকম দূষিত বিষাক্ত পদার্থ জমতে থাকে বা টক্সিন জমতে থাকে। এই টক্সিনগুলো রক্তের মাধ্যমে আমাদের গোটা শরীরে মুভ করে, এমনকি আমাদের ব্রেনে পর্যন্ত পৌঁছে যায়। আমাদের ব্রেনের যে ব্যারিয়ার আছে সেটা টপকে গিয়ে আমাদের এই যে ফোকাস, অ্যাটেনশন, কোনো কিছু ধরা বা পড়ার সক্ষমতাকে কিছুটা কমিয়ে দেয়। তাই কনসেন্ট্রেশন বা ব্রেন ফগও কিন্তু প্রাথমিক পর্যায়ে কিডনি ড্যামেজ হওয়ার একটা লক্ষণ হতে পারে। 10 নম্বর যে ইঙ্গিতটা আছে সেটি হচ্ছে পাফি আইস, অর্থাৎ চোখের নিচের অংশ ফুলে যাওয়া, ঝুলে যাওয়া, সেই জায়গাগুলো ইডিমা হয়ে যাওয়া, জল জমে যাওয়া। এই যে কিছুক্ষণ আগেই আপনাদের পায়ের ব্যাপারে বললাম যেটা পিটিং ইডিমা, বাড়াবাড়ির ক্ষেত্রে কিন্তু অনেক সময় চোখের চারপাশটা কিন্তু খুবই সেন্সিটিভ, এই জায়গায় কিন্তু জল জমতে দেখা যায়। যে স্ক্রিনের মধ্যে একটা ছবি দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু কিডনি ড্যামেজের প্রাথমিক পর্যায়ের একটা সংকেত হয়ে থাকে, যখন একটা নির্দিষ্ট স্টেজের পর চলে যায়। 11 নম্বর যে সংকেতটি আছে সেটি হচ্ছে হাই ব্লাড প্রেশার, অর্থাৎ উচ্চ রক্তচাপ।
কিডনি কিন্তু আমাদের শরীরে ব্লাড প্রেশারকে রেগুলেট করতে বা ব্যালেন্স করতে সাহায্য করে। এ যখন খারাপ হবে আমাদের ব্লাড প্রেশারও উত্তরোত্তর বাড়তে থাকবে। তাই যখন দেখবেন যে আপনার খুব বেশি উচ্চ রক্তচাপের সমস্যা হয়ে যাচ্ছে, ওষুধ খাওয়ার পরেও উচ্চ রক্তচাপ কন্ট্রোল হচ্ছে না, একবার হলো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করান। হতে পারে যে আপনার কিডনির কোনো সমস্যা শুরু হয়েছে বা কিডনির ফিল্টার ইউনিটগুলো ঠিকভাবে কাজ করছে না। 12 নম্বর যে ইঙ্গিতটির কথা বলবো, ড্রাই অ্যান্ড ফ্ল্যাকি স্কিন, অর্থাৎ শুকনো চামড়া বা স্কিন ফেটে ফেটে যাওয়া। কিছুক্ষণ আগে আপনাদের চুলকানির ব্যাপারে বলেছি, এক্ষেত্রে বলছি যে স্কিনের মধ্যে বিভিন্ন রকম এক জায়গায় গুচ্ছ আকারে গোটা দানা, র্যাশেস, লাল হয়ে যাওয়া, চামড়া ফাটা ফাটা হয়ে যাওয়া, এই ধরনের সংকেতগুলো কিন্তু কিডনি নষ্ট হওয়ার বা খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ের সংকেত হয়ে থাকে। এবং কারণটা পূর্বেই আপনাদের বলেছি যে শরীরে ফসফরাস, ইউরিয়া এই ধরনের যে বর্জ্যগুলো আছে সেইগুলো জমে যাওয়ার কারণে বা বেড়ে যাওয়ার কারণে এই সমস্যা হতে দেখা যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে 10 থেকে 12টি বিশেষ ইঙ্গিত বা সংকেতের কথা বললাম, যেগুলো আপনাকে মনে রাখতে হবে যে কিডনি খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ে একদম শুরুর দিকে বা প্রথম দিকে বা প্রাথমিক পর্যায়ে এই সংকেতগুলো কিন্তু দেখা দিতে শুরু করে। এইগুলোকে অধিকাংশ মানুষই সাধারণ ভেবে অ্যাভয়েড করেন বা অবহেলা করেন। একটা নির্দিষ্ট সময়ের পর 2 থেকে 3 সপ্তাহ ধরে যদি এই ইঙ্গিতগুলোর মধ্যে কোনোটা চলতেই থাকে, সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্লাড সিরাম, ক্রিয়েটিনিন এবং জিএফআর টেস্ট করিয়ে নিন। সঙ্গে ভালো হয় যদি ইউরিনের মাধ্যমে প্রোটিনটাকে চেক করিয়ে নিতে পারেন, দেখবেন যে কোনো রকম কিডনির সমস্যা আসছে কিনা। এগুলো লং টার্মে অনেক সময় কিডনির দুর্বলতাকে প্রকাশ করে থাকে, এগুলো মাথায় রাখবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।